ভাবুন তো একবার 15ই এপ্রিল 2026 মহারাষ্ট্রের একটা ছোট্ট শহর আকোলা। সেখানকার রাস্তায় হেঁটে যাওয়া তো দূরের কথা, দাঁড়িয়ে থাকাও যেন অসম্ভব হয়ে পড়েছে। চারদিক থেকে শুধু আগুনের হোলকা ছুটে আসছে। কারণটা কি? কারণ হলো ওই দিন আকোলার তাপমাত্রা পৌঁছে গিয়েছিল 44.9 ডিগ্রি সেলসিয়াসে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র কয়েক ঘন্টার জন্য এই ছোট্ট শহরটাই হয়ে উঠেছিল গোটা পৃথিবীর সবচেয়ে উষ্ণ জায়গা। কিন্তু গল্পটা শুধু আকুলাতেই থেমে থাকেনি। ওই একই সপ্তাহে বারাণসীর তাপমাত্রা ছিল 44.4 ডিগ্রি, বান্দাতে সেটা গিয়ে দাঁড়ায় 45 ডিগ্রিতে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, সেই সপ্তাহে পৃথিবীর যে 25টা উষ্ণতম শহর ছিল, তার মধ্যে 20টাই ছিল আমাদের ভারতে। আর এর থেকেও ভয়ের কথা হল, এটা কিন্তু সবে শুরু। গ্রীষ্মকাল তখনও তার আসল রূপ দেখানো শুরুই করেনি। অবস্থা এতটাই খারাপ যে সরকার জরুরি ভিত্তিতে স্কুলগুলোতে গরমে ছুটি এগিয়ে আনতে বাধ্য হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, হঠাৎ করে এমনটা হচ্ছে কেন? আর এই যে একটা কথা খুব শোনা যাচ্ছে, সুপার এল নিনো, এটা আসলে কি? চলুন একটু গভীরে গিয়ে এর আসল কারণগুলো খুঁজে বের করা যাক। ভারতে কেন এত মারাত্মক গরম পড়ছে সেটা বুঝতে হলে আমাদের সবার আগে জানতে হবে ভারতের নিজস্ব একটা প্রাকৃতিক এয়ার কন্ডিশনিং সিস্টেম বা ন্যাচারাল এসি সম্পর্কে। কিভাবে সেটা কাজ করে দেখুন। সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যে ভূমধ্যসাগর থেকে কিছু ঝড় তৈরি হয়ে ভারতের দিকে আসে। বিজ্ঞানীরা একে বলেন ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝড়গুলো সঙ্গে করে মেঘ আর হালকা বৃষ্টি নিয়ে আসে, যা প্রাক-বর্ষার একটা স্বস্তি দেয়। এটা অনেকটা ভারতের জন্য একটা প্রাকৃতিক এসির মতো কাজ করে। কিন্তু দেখুন, 2026-এ ঘটল এক অদ্ভুত ঘটনা। এপ্রিলের মাঝামাঝি সময়ে এ পশ্চিমী ঝঞ্ঝা হঠাৎ করে যেন গায়েব হয়ে গেল। হয় নিষ্ক্রিয় হয়ে গেল, না হলে উত্তর দিকে সরে গেল। এর ফলে পাঞ্জাব, হরিয়ানা বা উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলো মেঘের কোনো আড়াল ছাড়াই সরাসরি সূর্যের তাপে পুড়তে শুরু করল। আর ঠিক এর সাথেই তৈরি হলো আর একটা ভয়ঙ্কর পরিস্থিতি, যার নাম হিট ডোম। ব্যাপারটা কি? সূর্য মাটিকে গরম করে, সেই গরম বাতাস হালকা হয়ে ওপরে ওঠে। কিন্তু ওপরে থাকা একটা হাই প্রেশার জোন সেই বাতাসকে আবার নিচের দিকে ঠেলে দেয়। ফলে গরম হাওয়াটা একটা অদৃশ্য গম্বুজের নিচে আটকা পড়ে যায়, ঠিক যেন একটা ফুটন্ত পাত্রের ওপর ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে। আর এই হিট ডোম শহরগুলোর জন্য আরও অনেক বেশি বিপজ্জনক, কারণ আমাদের এই কংক্রিটের শহরগুলো দিনের বেলায় সূর্যের তাপ শুষে নেয় আর রাতে সেই তাপ ছাড়তে থাকে। স্যাটেলাইটের তথ্য থেকে দেখা যাচ্ছে, ভারতের শহরাঞ্চলগুলো চারপাশের গ্রামগুলোর থেকে প্রায় 4 থেকে 5% দ্রুত গরম হচ্ছে। কিন্তু এই সব স্থানীয় কারণগুলোর পেছনেও একটা বিশাল বিশ্বব্যাপী শক্তি কাজ করছে, আর সেটাই এই সংকটের আসল খলনায়ক, এক নীরব শত্রু, যার নাম এল নিনো। চলুন একটু ইতিহাসে ফেরা যাক। 1903 সাল ব্রিটিশ গণিতজ্ঞ স্যার গিলবার্ট ওয়াকার ভারতে এসে একটা অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করলেন। তিনি দেখলেন, যখন দক্ষিণ আমেরিকায় খুব বৃষ্টি হচ্ছে, ঠিক তখনই এশিয়া আর অস্ট্রেলিয়ায় খরা দেখা দিচ্ছে। তিনি এর নাম দিলেন সাদার্ন অসিলেশন, মানে আবহাওয়ার এক আয়নার প্রতিবিম্বের মতো ব্যাপার। আচ্ছা, বর্ষার সাধারণত কিভাবে কাজ করে সেটা একটু বুঝে নেওয়া যাক। প্রশান্ত মহাসাগরের তেজাতীয় বায়ু বা ট্রেড উইন্ডস গরম জলকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, মানে অস্ট্রেলিয়ার দিকে ঠেলে নিয়ে যায়। এই গরম জল থেকে তৈরি হওয়া ঠান্ডা আর শুকনো বাতাস তখন দক্ষিণ ভারত মহাসাগরের ওপর একটা হাই প্রেশার জোন তৈরি করে, আর এই হাই প্রেশারই মৌসুমী বায়ুকে ভারতের দিকে ঠেলে দেয়। কিন্তু এল নিনোর সময়ে পুরো সিস্টেমটাই ওলটপালট হয়ে যায়। ট্রেড উইন্ডস একদম দুর্বল হয়ে পড়ে, ফলে গরম জলটা আর অস্ট্রেলিয়ার দিকে যেতেই পারে না, বরং দক্ষিণ আমেরিকার উপকূলেই থেকে যায়। আর এর সরাসরি প্রভাব পড়ে আমাদের বর্ষার ওপর। ভারতের দিকে ছুকে আসা মৌসুমী বায়ুও তার শক্তি হারিয়ে ফেলে। আর যখন এই পুরো বিধ্বংসী প্রক্রিয়াটা আরও অনেক বেশি তীব্র আর ভয়ঙ্কর চেহারা নেয়, তখন তাকেই বলা হয় সুপার এল নিনো। এর ফল কি? ভারতে গড় বৃষ্টিপাতের পরিমাণ সাংঘাতিকভাবে কমে যাওয়া আর তার সাথে চরম তাপপ্রবাহের সৃষ্টি হওয়া।
এবার তাহলে দেখা যাক এই সুপার এল নিনো চালিত গ্রীষ্ম ভারতের জন্য ঠিক কি কি বিপদ ডেকে আনতে চলেছে। দেখুন, দুর্বল বর্ষার প্রভাব কিন্তু অনেক দূর পর্যন্ত গড়ায়। বৃষ্টি কম হলে কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে খাবারের দাম বাড়বে। বাঁধগুলোতে জলের স্তর কমে গেলে বিদ্যুৎ উৎপাদন কমে যাবে, আর এর ফলে দেশের জাতীয় গ্রিডের ওপর পড়বে প্রচণ্ড চাপ। তবে সবচেয়ে বড় চিন্তার কারণ হল জনস্বাস্থ্য, বিশেষ করে উপকূলের শহরগুলোতে, যেখানে বাতাসে আর্দ্রতা অনেক বেশি। এই অবস্থাকে ওয়েট বাল্ব টেম্পারেচার দিয়ে মাপা হয়। এটা এমন একটা পরিস্থিতি যখন বাতাস এতটাই আর্দ্র থাকে যে শরীরের ঘাম আর বাষ্পীভূত হতে পারে না, ফলে শরীর নিজেকে ঠান্ডা করার স্বাভাবিক ক্ষমতাটাই হারিয়ে ফেলে। বিজ্ঞানীরা কিন্তু বারবার সতর্ক করছেন, ওয়েট বাল্ব টেম্পারেচার যদি ৩৫ ডিগ্রি সেলসিয়াস পার করে যায়, তাহলে একজন সম্পূর্ণ সুস্থ মানুষও মাত্র কয়েক ঘন্টার মধ্যে মারাত্মক হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারে। এর মানে হলো আমাদের শরীরের যে প্রাকৃতিক কুলিং সিস্টেম সেটাই পুরোপুরি ফেল করে যায়। এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও একটা ক্ষীণ আশার আলো অবশ্য দেখা যাচ্ছে, তবে তার সাথে একটা বড় সতর্ক বার্তাও কিন্তু জুড়ে আছে। এই আশার আলোটির নাম হল ইন্ডিয়ান ওশান ডাইপোল বা আইওডি। বিজ্ঞানীরা পূর্বাভাস দিচ্ছেন যে ২০২৬ সালে আইওডি একটা পজিটিভ পর্যায়ে থাকতে পারে। এর মানে হল ভারত মহাসাগরের পশ্চিম অংশটা পূর্ব অংশের চেয়ে বেশি গরম থাকবে। ইতিহাস বলছে পজিটিভ আইওডি ভারতের বর্ষাকে শক্তিশালী করতে সাহায্য করে। তাই পরিস্থিতিটা অনেকটা এরকম হতে পারে যে একদিকে এল নিনো বর্ষাকে দুর্বল করার চেষ্টা করবে, আর অন্যদিকে পজিটিভ আইওডি তাকে বাঁচানোর চেষ্টা করবে, যেন দুটো সামুদ্রিক সিস্টেমের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এটা শুধুমাত্র একটা সম্ভাবনা, এর কোনো নিশ্চয়তা নেই। সুপার এল নিনোর বিপদ কিন্তু এখনও অত্যন্ত বাস্তব, তাই শুধুমাত্র আইওডির উপর ভরসা করে বসে থাকাটা একেবারেই বুদ্ধিমানের কাজ হবে না। সুতরাং পুরো বিষয়টা যদি সংক্ষেপে বলি, ভারত যে চরম তাপপ্রবাহের মুখোমুখি হচ্ছে তার পিছনে কোনো একটা কারণ নেই। এটা একটা বহুস্তরীয় সংকট। এটা শুধু একটা অস্বাভাবিক গরম গ্রীষ্মকাল নয়, এটা আসলে একটা গ্রহব্যাপী সিস্টেম ফেলিওরের মারাত্মক সংকেত। শেষে তাই একটাই প্রশ্ন থেকে যায়, আমাদের এই কংক্রিটের শহর, আমাদের সমাজ, এমনকি আমাদের শরীরও কি এমন একটা পরিবেশ সহ্য করার জন্য আদৌ তৈরি, যেখানে বেঁচে থাকার মৌলিক প্রাকৃতিক ব্যবস্থাগুলোই একে একে ভেঙে